দর্শক, যখন চতুর্দিকে আলোচনা যে তত্ত্বাবধায়ক সরকার ফিরলে কি অবস্থা হবে, এরই মাঝে গতকালকে বিএনপির সঙ্গে এই ব্যাপারে প্রধান উপদেষ্টার বৈঠক দেখেছি। আজকে প্রধান উপদেষ্টা জামাতের সঙ্গে বৈঠক করছেন। এরকম মুহূর্তে সবথেকে বড় আলোচনা যেটা সামনে এসেছে সেটা হচ্ছে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ফেরার পরে এই ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে গিয়ে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন। যদি সংবিধান মানতে হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির। কিন্তু প্রফেসর ইউনূসের নেতৃত্বেই তত্ত্বাবধায়ক সরকার পুনর্গঠন করার কথা বিএনপি বলেছে। কিন্তু আইন কি সেটা মেনে নেয়? সেটা কি আইনের মধ্যে হবে? আইনের মধ্যে যদি না হয় তাহলে এই আইনের ব্যত্যয় ঘটানোটা ভবিষ্যতে কি ধরনের প্রশ্ন তৈরি করবে একটু বুঝে ওঠার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার প্রেক্ষাপটে প্রশ্ন যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন। সংবিধান কি বলছে? সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা রহিত হলো সেটা কখন হয়েছিল আগে একটু জেনে নিই। সেটা তথ্য বলছে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় 2011 সালের 30 জুন। এই সংশোধনীটি পাশ হয় জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের আমলে। 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা বাতিল করা হয় বটে, কিন্তু তার আগে 2010 সালে সুপ্রিম কোর্ট একটি রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক বলে ঘোষণা করে। তারপরে থেকেই মানে আওয়ামী লীগ আমলে 2011-তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো। 2014-তে আওয়ামী লীগ সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার ঘটনা আমরা দেখলাম। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যেটা ছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। সেই ক্ষেত্রে যদি সংবিধানে এই ব্যবস্থা ফিরে আসে তাহলে আগামীতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার কথা সর্বশেষ অবসরপ্রাপ্ত 2024 সালের গত বছরের আগস্টে যিনি পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান, তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা, যার স্বাক্ষরে 106 অনুচ্ছেদের রেফারেন্স অনুযায়ী বর্তমান সরকার গঠিত বলে সরকারকে আমরা বলতে শুনেছি যে 106 অনুচ্ছেদের রেফারেন্স চেয়েছিলেন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে, যখন কিনা ওবায়দুল হাসান প্রধান বিচারপতি ছিলেন। তার স্বাক্ষরেই বর্তমান সরকার তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনূস শপথ নিয়েছেন। যদিও যখন সেনাবাহিনী তাদের সেনানিবাসে, সেনা সদরে আশ্রয় 600 জনের বেশি যাদেরকে আশ্রয় দিয়েছিল, সেই আশ্রয় দেয়াদের তালিকা প্রকাশ করে, তখন দেখা যায় যে সেখানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নামও ছিল। অর্থাৎ তিনি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। যদি সেনানিবাসে আশ্রয় নিয়ে থাকেন তাহলে তিনি কোর্টে ছিলেন না, কোর্টে দায়িত্ব পালন করেননি, তাহলে রেফারেন্সে সই করলো কে? এই বিতর্ক অনেককে তুলতে দেখেছি। যাই হোক, সেটা ভিন্ন বিতর্ক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে ওবায়দুল হাসানেরই সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা হওয়ার কথা। সেখানে প্রফেসর ইউনূসের প্রধান উপদেষ্টা হওয়ার কোনো স্কোপ নেই। কোনো স্কোপ যখন প্রধান উপদেষ্টার হওয়ার স্কোপ নেই, তখন সংবিধান অনুযায়ী চলতে গেলে ওবায়দুল হাসানকেই প্রধান উপদেষ্টা করতে হবে। যদি ওবায়দুল হাসানকে প্রধান উপদেষ্টা করতে না চাই কেউ, বর্তমান রাজনৈতিক দলগুলো, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন যিনি প্রধান বিচারপতি রেফাত আহমেদ, তাকে অবসর নিতে হবে।
এই ব্যবস্থা পাশের আগে তাকে অবসর নিতে হবে। অবসর নিয়ে তাকে সর্বশেষ প্রধান বিচারপতি হিসেবে হয়ে যেতে হবে। তো তিনি তখন প্রধান উপদেষ্টা হতে পারবেন। এই নিয়মে যদি তিনি সবার পছন্দের হন তাহলে তিনি হতে পারবেন। অর্থাৎ সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার অপশন প্রফেসর ইউনূসের নেই। সংবিধান অনুযায়ী যদি সেটা না থাকে তাহলে বিএনপি কোন প্রেক্ষাপটে, কোন ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে গতকালকের বৈঠকে সরকারকে জানিয়ে আসলো যে এই সরকারকেই, অন্তর্বর্তীকালীন এই সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে রূপান্তরিত হতে হবে এবং রূপান্তরিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো করেই কাজ করতে হবে। সেটা কোন আইনের ভিত্তিতে তারা বলল, সেটা একটা বড় প্রশ্ন। জামাতও কি তাই বলবে? এনসিপিকেও তাই বলবে? অবশ্য তাই বলারই কথা, কারণ বাস্তবতা হচ্ছে ওবায়দুল হাসানকে তো আর প্রধান বিচারপতি করার অপশন নেই, যেহেতু তিনি শেখ হাসিনা আমলের প্রধান বিচারপতি। তাকে প্রধান উপদেষ্টা করার অপশন নেই, কেউই মানবে না। তো তাকে না মানলে প্রফেসর ইউনূসকে না মানার প্রেক্ষাপটও তৈরি হয়নি। প্রফেসর ইউনূস এখন পর্যন্ত সবার কাছে গ্রহণযোগ্য। তো তাকে যদি রাখতে হয় তাহলে সংবিধানের ব্যত্যয় ঘটাতে হবে, নাকি সর্বশেষ যে রায়টা আসতে চলেছে সেখানে আমরা দেখতে পাব রায়ে বিশেষভাবে কোনো সেগমেন্ট উল্লেখ করার ঘটনা, যেখানে বলা থাকতে পারে যে প্রধান বিচারপতি সর্বশেষ যিনি অবসরপ্রাপ্ত, তাকে যদি না করার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে আর কাকে কাকে করা যেতে পারে প্রধান উপদেষ্টা, সেরকম একটা সংযোজন মানে আমরা রায় থেকে পাবো কিনা সেটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। যদি সেরকম একটা অপশন থাকে তাহলে সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার জায়গায় প্রফেসর ইউনূসের বসার ক্ষেত্রে আর কোনো বিতর্ক তৈরি হবে না। কিন্তু সেটা যদি না হয়, সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা মানে প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত, তাকে না করে প্রধান উপদেষ্টা যদি প্রফেসর ইউনূসকে করা হয় তাহলে ভবিষ্যতে কোনো না কোনো সময়ে এই ব্যাপারটা নিয়ে বিতর্ক তৈরি হবে এবং সেটা আদালত পর্যন্ত গড়াতে পারে। সেটা একটা যেমন ব্যাপার, তেমনি আর একটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার বর্তমানে রাজনৈতিক দলগুলোর এবং এই সরকারেরও সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটে যদি এই সরকার যায়, ধরে নিলাম প্রফেসর ইউনূস যে কোনোভাবেই আইনে কিংবা আইনের বাইরে যে কোনোভাবেই তিনিই প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের, এবং উপদেষ্টা পরিষদের অনেককে বাদ দেওয়া হলো, 10 জন থাকলো, প্রধান উপদেষ্টা সহ 11 জন থাকলেন, তারা কাজ করলেন। কিন্তু সংবিধান বলছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং একমাত্র কাজ হচ্ছে নির্বাচন করা 90 দিনের মধ্যে। একটি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যা কিছু প্রয়োজন সেটা করাই হচ্ছে তাদের প্রধান এবং একমাত্র কাজ। বাকি যে কাজ সেটা হচ্ছে জাস্ট রুটিন ওয়ার্ক, যে রুটিন ওয়ার্কের মধ্যে হয়তো স্বাস্থ্য খাত, হয়তো স্বরাষ্ট্র খাত, আইন শৃঙ্খলা, এরকম যে ব্যাপারগুলো যেগুলো আমাকে পরিচালিত করতেই হবে, কোনো ধরনের কোনো উন্নয়ন খাত নয়, কোনো ধরনের রেগুলার রুটিন ওয়ার্কের বাইরে কোনো ধরনের কোনো কাজ করার এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারের থাকবে না। যদি তাই হয় তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার চলছে এবং সেই বিচারটা বর্তমান সরকারের অধীনে, বর্তমান সরকারের উদ্যোগেই চলছে, সেটার কি হবে? সেটা কি থেমে যাবে, নাকি এটা বিচারিক ব্যাপার বলে, আদালতের ব্যাপার বলে আগের গতিতেই চলবে? আগের গতিতেই যদি চলে তাহলে প্রসিকিউশন টিমকে কে চালাবে? প্রসিকিউশন টিমকে তো সরকার চালায়, সরকারেরই তো প্রসিকিউশন টিম, এবং এই প্রসিকিউশন টিমই সরকারের পক্ষ হয়ে এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার ব্যবস্থা করছে। সেখানে নতুন কোনো আইনি বিতর্ক তৈরি হবে কিনা সেটা একটা বড় বিষয়। আর একটা বড় যে বিষয় সেটা হচ্ছে যে সরকারের বিভিন্ন দিকে যে বহুমুখী কার্যক্রম, সেই কার্যক্রমগুলো সবগুলোই থেমে যাবে, থেমে যেতে বাধ্য হবে। অনেক কার্যক্রমের কথা বিভিন্নভাবে শোনা যায়, এই উদ্যোগ, ওই উদ্যোগ, এটা সেটা, এবং সেটা হচ্ছে যে এই যে জুলাই সনদ তৈরি হলো, জুলাই সনদের সাংবিধানিক ইস্যুগুলো ছাড়া যেগুলো সরকারের নির্বাহী আদেশে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলোও তত্ত্বাবধায়ক সরকারের কাজের মধ্যে পড়ে না।
অর্থাৎ তত্ত্বাবধায়কের কাজ শুধুমাত্র ডেইলি রুটিন ওয়ার্ক করা, স্বাস্থ্যসেবায় কোনো মানে দুর্ঘটনা মানে একেবারে জরুরি মুহূর্তে যে কাজগুলো করা হয়, মানে থানা চালাতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে হবে যেহেতু আইন শৃঙ্খলার ব্যাপার, বিশেষ করে আইন শৃঙ্খলার ব্যাপার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, এই দুটো আরেকটা হচ্ছে মানে আইন মন্ত্রণালয় এবং নির্বাচন সংক্রান্ত ব্যাপার, এই 2-3টা বিষয়, সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, সেটাও রুটিন ওয়ার্ক চালানোর জন্য। বাকি সব মন্ত্রণালয়ের কাজ কিন্তু স্থবির হয়ে পড়বে, বাকি সব কিছুই স্থবির হয়ে পড়বে এবং জুলাই সনদের ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাহী আদেশে কোনো আইন বাস্তবায়ন করার মতো বাস্তবতা, আইনি ভিত্তি কিংবা আইনি বাস্তবতা থাকবে না বলেই আপাত অর্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে আইন, সেই আইন বলে। সেই আইন যদি সেটাই বলে, তাহলে এরকম একটা রিস্কি কর্মকাণ্ডের মধ্যে কি বর্তমান সরকার যাবে? বর্তমান সরকারের সমস্ত কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে, যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা দিয়েছেন যে তিনি নতুন সিটি কর্পোরেশন করবেন 2টা, এই সরকারের কাজ না, এটা তত্ত্বাবধায়ক সরকারের তো একেবারেই কাজ না। এরকম ব্যাপার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার উপজেলার জন্য বিশেষ বরাদ্দ নিয়েছেন, তার মন্ত্রণালয়ের এই কাজ ওই কাজ বিভিন্ন বরাদ্দ নিয়েছেন, এরকম বহু মন্ত্রণালয়ে বহু কিছু আমরা দেখছি। মানে একজন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, তিনি সাতক্ষীরায় তার জেলার জন্য 2,500 কোটি টাকা বরাদ্দ নিয়েছেন। এই যে কাজগুলো, এই কাজগুলো কোনো কাজই হবে না, কোনো কাজই করা যাবে না। তার মানে হচ্ছে যে এই সরকারের বহু উদ্যোগ, বহু কার্যক্রম থেমে যাবে। সেটা কি এই সরকার চাইবে? যদি না চায় তাহলে একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে, তাহলে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকেই একটা নির্দেশনা যে এটা সংবিধানে বলবৎ হলো, কিন্তু এটা আগামীতে পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেই দিকেই কি যাবে? মানে হচ্ছে যে আইন কি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তন করার মতো ব্যবস্থাপনার দিকে যাবে? আইন কি এই বাস্তবতা এখন নেই, এটা এখন করলে এরকম পরিস্থিতি তৈরি হবে, এই কারণে আইনের পরিভাষাও কি চেঞ্জ হয়ে যাবে? অনেকগুলো সংকট সামনে রয়েছে। দর্শক, আপনার কি মনে হয় সংকটগুলো সমাধান হবে কি করে? এই সংকটগুলোর মধ্যে সবথেকে বড় সংকট তৈরি হবে এই সরকারের জন্য, সেটা হচ্ছে যে বিচার প্রক্রিয়া চলছে, সেই বিচার প্রক্রিয়া চালানোর মতো এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারের থাকবে কিনা। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।